রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। আবার তীব্র সীমান্ত যুদ্ধ, পাকিস্তানের হামলায় ধ্বংস 6 আফগান ট্যাঙ্ক ও অনেক সেনা ছাউনি। শান্তি চুক্তির পরদিনই গাজায় ইসরায়েলের হামলায় নিহত 9 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলপন্থী 33 জনকে প্রকাশ্যে হত্যা হামাসের। বুধবার মস্কো সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা, ফেরত চাইবেন বাশার আল আসাদকে। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত যুদ্ধ আবার তীব্র আকার ধারণ করে মঙ্গলবার। এদিন পাকিস্তান আর্মির হামলায় ধ্বংস হয়েছে আফগান তালেবানের 6টি ট্যাঙ্ক সহ বেশ কিছু সেনা ছাউনি। নিহত হয়েছে অনেক আফগান তালেবান ও পাকিস্তান তালেবান টিটিপির সন্ত্রাসী। পাকিস্তান আর্মির দাবি, মঙ্গলবার কুররাম সীমান্তে পাকিস্তান আর্মির ওপর হামলা চালায় আফগান তালেবান ও টিটিপির সন্ত্রাসীরা। পাকিস্তান এর উপযুক্ত জবাব দিয়েছে। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় আফগান তালেবানদের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান আর্মি। পাকিস্তান আর্মি জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানি তালেবান সন্ত্রাসীদের কয়েকটি প্রশিক্ষণ ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার। এ সময় একটি সেনা ছাউনিতে আফগান তালেবানরা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে। পাকিস্তান আর্মির বিবৃতিতে বলা হয়েছে, টিটিপি এবং আফগান তালেবানরা মিলে পাকিস্তান সীমান্তে হামলা পরিচালনা করছে, আর এদের পেছনে রয়েছে ভারতের সহায়তা। গত শনিবার খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তান ও আফগান তালেবানদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নিহত হয়েছে উভয় পক্ষের 3 শতাধিক সেনা। মস্কো সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মস্কো সফরে তিনি সাক্ষাৎ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এ সময় আহমেদ আল শারা পুতিনের কাছে রাশিয়ায় পালিয়ে আসা সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদকে ফেরত চাইবেন। একই সাথে তিনি পুতিনের সাথে কথা বলবেন সিরিয়ায় এখনও বহাল থাকা রাশিয়ার বিমান ও নৌঘাটির ভবিষ্যৎ নিয়ে। প্রকাশিত খবরে বলা হয়েছে, রাশিয়ার আমন্ত্রণে আহমেদ আল শারা রাশিয়া যাচ্ছেন। রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সিরিয়ার নতুন সরকার যদি রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে তাহলে ইসরায়েলের হামলা থেকে রক্ষায় তারা ভূমিকা পালন করবে। সিরিয়ার উন্নয়নে এবং স্থিতিশীলতা ফেরাতে কাজ করবে রাশিয়া। এ প্রস্তাবে সাড়া দিয়েছে সিরিয়ার নতুন সরকার। সিরিয়ার গণহত্যাকারী বাশার আল আসাদের পক্ষে ছিল রাশিয়া। বাশার আল আসাদকে রক্ষায় 2015 সালে সিরিয়ায় সেনা পাঠায় মস্কো, স্থাপন করে একটি শক্তিশালী নৌঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি। এসব ঘাঁটির সাহায্যে রাশিয়ান আর্মি ব্যাপক হামলা চালিয়েছে সিরিয়ার আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর। রাশিয়ার এসব হামলায় নিহত হয়েছে হাজার হাজার সিরিয়ান বিদ্রোহী এবং বেসামরিক মানুষ। ধ্বংস হয়েছে সিরিয়ার অনেক প্রাচীন সভ্যতা ও স্থাপনা। সিরিয়ায় গণহত্যাকারী আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে রাশিয়া ও ইরান। রাশিয়া ও ইরানের সহায়তায় বাশার আল আসাদ লাখো লাখো সিরিয়ান হত্যা করেছে। 2011 সাল থেকে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনী ও রাশিয়া সহ বিদেশি ভাড়াটিয়া সেনাদের হাতে নিহত হয়েছে কমপক্ষে 6 লাখ সিরিয়ান। 2024 সালের ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে বিদ্রোহীরা পরাজিত করে বাশার আল আসাদ বাহিনীকে। পরাজিত আসাদ পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায়। যে রাশিয়া বাশার আল আসাদকে রক্ষার সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে 9 বছর ধরে যুদ্ধ করেছে, সেই রাশিয়ায় বিদ্রোহী নেতা সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার সফর নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা চলছে। সিরিয়া থেকে এখনও রাশিয়ান ঘাঁটি বিলুপ্ত করতে না পারা নিয়েও সমালোচনা রয়েছে সিরিয়ার নতুন সরকারের প্রতি। 2024 সালে আহমেদ আল শারা সিরিয়ার ক্ষমতায় বসার পর থেকে ইসরায়েল টানা হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ায়। ইসরায়েল ধ্বংস করে দিয়েছে বাশার আল আসাদের রেখে যাওয়া সমস্ত অস্ত্র ও সামরিক স্থাপনা। এখনো ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে সিরিয়ায়। এ অবস্থায় স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন দেশটির। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কিছু দেশ প্রথমে সিরিয়া থেকে রাশিয়ার ঘাঁটি অপসারণের দাবি জানালেও এখন তারা এই বিষয়ে নীরব। এ অবস্থায় রাশিয়া গোপনে সিরিয়ার নতুন সরকারের সাথে ক্রমাগত যোগাযোগ চালিয়ে যায় সিরিয়ার নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন এবং সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি বহাল রাখার জন্য। গত জুলাই মাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো
আমন্ত্রণ জানায় এবং মস্কোয় তার সাথে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ধারাবাহিকতায় বুধবার রাশিয়া সফরে যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকদের মতে রাশিয়ার সাথে সিরিয়ার সম্পর্ক উন্নয়ন তাদের জন্য ইতিবাচক হতে পারে দেশটিতে পশ্চিমা প্রভাব ব্যালেন্স করার ক্ষেত্রে। বাশার আল আসাদের সহায়তায় সিরিয়ায় নৌ ও বিমান ঘাঁটি স্থাপনের মাধ্যমে ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তারের বড় ধরনের সুযোগ পায় রাশিয়া। কিন্তু বাশার আল আসাদ উৎখাতের ফলে রাশিয়ার এই অবস্থান নস্যাৎ হয়ে যায়। ফলে রাশিয়া এখন মরিয়া হয়ে চেষ্টা করছে সিরিয়ায় নৌ ও বিমান ঘাঁটি টিকিয়ে রাখার মাধ্যমে ভূমধ্যসাগরে আবার আধিপত্য বিস্তারে। এখন দেখার বিষয় সিরিয়ার নতুন সরকার এর বিনিময়ে রাশিয়ার কাছ থেকে কি আদায় করতে পারে। উত্তর গাজা এবং খান ইউনিসে মঙ্গলবার বাড়ি ফেরার পথে 9 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। মিশরের সোমবার শান্তি চুক্তির পরদিনই ইসরায়েল হত্যা করল 9 ফিলিস্তিনি। এই ঘটনার নিন্দা জানিয়েছে ইরান সহ বিভিন্ন দেশ। অপরদিকে সোম এবং মঙ্গলবার 33 জন ফিলিস্তিনি হত্যা করেছে হামাস। তাদের মধ্যে 7 জনকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদেরকে ইসরায়েলের দালাল আখ্যায়িত করে হত্যা করেছে হামাস। 7 জনকে হাত পেছনে বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে একটি চৌরাস্তার মোড়ে শত শত মানুষের সামনে ব্রাশ ফায়ার করে হত্যার ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এদিকে হামাস বর্তমানে নিয়ন্ত্রণ নিয়েছে গাজার বিভিন্ন এলাকার। হামাসের প্রকাশ্যে অস্ত্র হাতে টহল দেওয়ার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করব। আমরা নিশ্চিত করব গাজায় যেন আর কোনো অস্ত্র কারখানা গড়ে উঠতে না পারে। হামাস যদি স্বেচ্ছায় নিজেদের নিরস্ত্রীকরণ করে তবে ভালো, অন্যথায় ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমরা সেখানে জাহান্নামের দরজা খুলে দেব। তাদের কোনো অস্তিত্ব আমরা রাখব না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানান। এরপর ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আমরা তাদের নিরস্ত্র করব, আর সেটা হতে পারে শক্তি প্রয়োগের মাধ্যমে এবং সেটা খুব দ্রুত ঘটবে। এদিকে গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহায়তা সীমিত করেছে ইসরায়েল। ইসরায়েল অভিযোগ করেছে হামাস নিহত জিম্মি ইসরায়েলিদের সব লাশ হস্তান্তর না করা পর্যন্ত পূর্ণমাত্রায় ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না। মঙ্গলবার ইসরায়েল রাফা সীমান্তে আটকে দিয়েছে হাজামুখী অর্ধেক ত্রাণবহর। ইসরায়েলি বাধার কারণে কমপক্ষে 300 ত্রাণবাহী ট্রাক মঙ্গলবার গাজায় প্রবেশ করতে পারেনি। শান্তি চুক্তির পর হামাস এখন পর্যন্ত 20 জীবিত ইসরায়েলি জিম্মি এবং 2 দফায় 8 জনের লাশ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি আরও 20 জন ইসরায়েলি লাশ রয়েছে তাদের কাছে। ইসরায়েলি জিম্মিদের সব লাশ একসাথে হস্তান্তর করতে না পারার কারণ হিসেবে হামাস জানিয়েছে গাজার ধ্বংসাত্মক পরিস্থিতির কারণে তাদের সমস্যা হচ্ছে ইসরায়েলকে জিম্মিদের লাশ হস্তান্তরের বিষয়ে। এদিকে লাশ হস্তান্তরে বিলম্বে সোমবার রাস্তায় বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। উত্তর কোরিয়া আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে। সম্প্রতি দেশটি তাদের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাওসেং-20 উন্মোচন করেছে, যে দেশটির সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতায় এক নতুন যুগের সূচনা ঘটিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে আলোচিত কারণ এটি সম্পূর্ণ নতুন প্রজন্মের সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। এতদিন পর্যন্ত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো মূলত তরল জ্বালানি নির্ভর ছিল, যা উৎক্ষেপণের আগে অনেক সময় নেয় এবং সহজভাবে শনাক্তযোগ্য হয়। কিন্তু সলিড ফুয়েল ব্যবহারের ফলে হাওসেং-20 মুহূর্তের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব। এটি সংরক্ষণে নিরাপদ, দ্রুত মোতায়েনযোগ্য এবং শত্রুর রাডারে ধরা পড়ার আগেই কার্যক্রম চালাতে পারে। এর ফলে এটি উত্তর কোরিয়ার জন্য এক বিপ্লবাত্মক পরিবর্তন। নতুন প্রজন্মের ভয়ঙ্কর বার্তা নিয়ে আসা হাওসেং-20 আদ্যপান্ত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের অন্যতম বড় সুবিধা হল এটি যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। ফলে শত্রু রাষ্ট্রের জন্য আগাম সতর্কতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। আর এই সক্ষমতাই হাওসেং-20কে আগের সব মডেলের চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। বিশ্লেষকরা ধারণা করছেন হাওসেং-20 একাধিক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম, অর্থাৎ এতে MIRV প্রযুক্তি ব্যবহৃত হতে পারে।
MIRV প্রযুক্তি একটি ক্ষেপণাস্ত্রকে একসঙ্গে একাধিক স্বতন্ত্র টার্গেটে আঘাত হানার সুযোগ দেয়। ফলে একটি ক্ষেপণাস্ত্রই একাধিক শহরে বা সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন GMD বা এইজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এমন একাধিক ওয়ারহেড প্রতিহত করার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। তাই হাউসেং 20 কার্যত উত্তর কোরিয়াকে এক নতুন স্তরে নিয়ে গেছে, যেখানে তারা পারমাণবিক প্রতিরোধ নীতির অন্যতম মূল ভিত্তি দ্বিতীয় আঘাতের ক্ষমতা অর্থাৎ সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করতে যাচ্ছে। প্রযুক্তিগতভাবে এই ক্ষেপণাস্ত্রটি 2 ধাপের সলিড মোটর দ্বারা চালিত। প্রথম ধাপটি উচ্চ থ্রাস্ট উৎপাদন করে ক্ষেপণাস্ত্রকে দ্রুত বেগে উপরে উঠিয়ে দেয়, আর দ্বিতীয় ধাপটি স্থিতিশীলভাবে বায়ুমণ্ডল ভেদ করে নির্ধারিত গতিপথে পাঠায়। সলিড মোটর হাই এনার্জি কম্পোজিট প্রোপেল্যান্ট দিয়ে তৈরি, যার গঠন এবং থ্রাস্ট ক্যাপাবিলিটি চীনের DF-41 বা রাশিয়ার টুপল M এর কাছাকাছি। এর মানে উত্তর কোরিয়া এখন বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মালিক দেশগুলোর সারিতে প্রবেশ করেছে। হাউসেং 20 এর সম্ভাব্য রেঞ্জ 13,000 থেকে 15,000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এমনকি ফ্লোরিডা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এটি হাউসেং 15 এবং হাউসেং 18 এর চেয়ে অনেক উন্নত। স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে হাউসেং 20 উচ্চতা ও গতিবেগে আগের সব মডেলকে ছাড়িয়ে গেছে। অনুমান করা হচ্ছে এর গতিবেগ ম্যাক 20 বা তার চেয়েও বেশি হতে পারে, যা পৃথিবীর যে কোনো বর্তমান অ্যান্টি মিসাইল সিস্টেমের জন্য মারাত্মক চ্যালেঞ্জ। হাউসেং 20 এর আরেকটি বড় পরিবর্তন হলো এর মোবাইল লঞ্চ সিস্টেম। এটি এখন উন্নত ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার প্ল্যাটফর্মে মোতায়েনযোগ্য। সলিড ফুয়েলের কারণে এটি আলাদা ফুয়েলিং যান ছাড়াই যে কোনো সময় প্রস্তুত অবস্থায় রাখা যায়। উত্তর কোরিয়ার টানেল ও পাহাড়ি গুহার মধ্যে লুকিয়ে রাখা যায় এই লঞ্চারগুলো, যা স্যাটেলাইট নজরদারিতেও ধরা পড়ে না। এই মোবাইল মোতায়েন ক্ষমতা উত্তর কোরিয়াকে দিয়েছে সার্ভাইভাল ডেটারনাল, অর্থাৎ শত্রু প্রথমে আঘাত করলেও পিয়ংইয়ং পাল্টা পারমাণবিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে। এটি কার্যত উত্তর কোরিয়ার অস্ত্রাগারকে আক্রমণ অযোগ্য করে তুলেছে। কিম জং উনের জন্য হাউসেং 20 শুধু সামরিক সাফল্য নয়, এটি একটি রাজনৈতিক ঘোষণা। তিনি বিশ্বকে জানাতে চেয়েছেন উত্তর কোরিয়া এখন আর পরীক্ষামূলক পারমাণবিক শক্তি নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধপ্রস্তুত পরমাণু শক্তি। এই উন্মোচনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি এক ধরনের কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন, আমরা এখন তোমাদের সমতুল্য। একই সঙ্গে এটি চীন ও রাশিয়ার কাছেও একটি কৌশলগত বার্তা। উত্তর কোরিয়া এখন স্বাধীনভাবে টিকে থাকার মতো শক্তি অর্জন করেছে, তবে যদি প্রয়োজন হয় মিত্র হিসেবেও ভূমিকা রাখতে পারে। আঞ্চলিকভাবে হাউসেং 20 এর ঘোষণার পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে জাপান ও দক্ষিণ কোরিয়ায়। টোকিও মনে করছে তাদের বর্তমান প্রতিরক্ষা কাঠামো, বিশেষ করে প্যাট্রিয়ট PAC-3 এবং এইজিস অ্যাশোর এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দক্ষিণ কোরিয়া তাদের কিল চেইন প্রিএম্পটিভ স্ট্রাইক স্ট্র্যাটেজি পুনর্মূল্যায়ন করছে, কারণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া দ্রুত একটি ত্রিপাক্ষিক নিরাপত্তা বৈঠক করে এই নতুন হুমকির পর্যালোচনা করছে। ওয়াশিংটনের অবস্থানও জটিল। তারা জানে সরাসরি সামরিক পদক্ষেপ এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, কারণ হাউসেং 20 কার্যত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। তুলনামূলকভাবে দেখা যায় হাউসেং 20 এর বৈশিষ্ট্য এখন বিশ্বের শীর্ষ ICBM এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রের মিনিটম্যান 3, চীনের DF-41 এবং রাশিয়ার RS-28 সারমাত সবগুলোর সঙ্গে এটি তুলনীয়। এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত 3 থেকে 6টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যার মোট বিস্ফোরণ ক্ষমতা কয়েক মেগাটন পর্যন্ত হতে পারে। এর নির্ভুলতা 300 মিটারের মধ্যে, যা উত্তর কোরিয়ার পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় বিশাল উন্নতি। এর বডি উচ্চতাপ সহনীয় কার্বন কম্পোজিট দিয়ে তৈরি, যা ওজন হালকা রাখে এবং বায়ুমণ্ডলে রি-এন্ট্রির সময় ওয়ারহেডগুলোকে সুরক্ষিত রাখে। এছাড়া এর নেভিগেশন সিস্টেম GPS নির্ভর নয়, বরং সম্পূর্ণ ইনার্শিয়াল গাইডেন্স ভিত্তিক, যা ইলেকট্রনিক জ্যামিং থেকে সুরক্ষিত। আন্তর্জাতিকভাবে হাউসেং 20 এর পরীক্ষার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে।
যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে, তবে রাশিয়া ও চীন ভেটো দিতে পারে এমন ইঙ্গিত দিয়েছে। মস্কো ও বেইজিং উভয়ই বর্তমানে পশ্চিমা জোটের সঙ্গে ভূ রাজনৈতিক দ্বন্দ্বে লিপ্ত, ফলে তারা উত্তর কোরিয়াকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র প্রযুক্তি বিনিময়, বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে হাওসেং-20 এর উন্নয়নে ভূমিকা রেখেছে। এর ফলে এক নতুন ভূ রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে। একদিকে পশ্চিমা জোট, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, অন্যদিকে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এক প্রকার নতুন অক্ষ শক্তি। হাওসেং-20 কেবল সামরিক শক্তি নয়, এটি এক কূটনৈতিক হাতিয়ার। কিম জং উন এটিকে ব্যবহার করছেন আন্তর্জাতিক মঞ্চে দর কষাকষির অস্ত্র হিসেবে। পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চান, তবে নিজের শর্তে। 2019 সালে হ্যানয় সম্মেলনের ব্যর্থতার পর থেকে পিয়ংইয়ং নতুনভাবে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং হাওসেং-20 তার প্রতিফলন। প্রযুক্তিগতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় হাওসেং-20 এমন সব উৎপাদনে তৈরি যা উত্তর কোরিয়ার পূর্ববর্তী প্রযুক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করেছে। কার্বন কম্পোজিট বডি, উন্নত ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, হিট রেজিস্ট্যান্ট ওয়ারহেড শিল্ড এবং সলিড ফুয়েল মোটর, সবকিছু মিলিয়ে এটি এখন বিশ্বের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর তালিকায় রয়েছে। এর প্রোপাল্যান্ট সম্ভবত একটি হাই এনার্জি পলিবুটাডিন ভিত্তিক কম্পোজিট, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীল থাকে, ফলে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা যায়। ভবিষ্যতে উত্তর কোরিয়া এই প্রযুক্তিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিতে পারে। বিশ্লেষকদের মতে তাদের পরবর্তী লক্ষ্য হতে পারে MIRV প্রযুক্তির বাস্তব প্রয়োগ। হাওসেং-20 এর একটি সাবমেরিন লঞ্চ সংস্করণ, SLBM তৈরি এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল সংযোজন, এই তিনটি অর্জিত হলে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে বিশ্বের শীর্ষ 5 পারমাণবিক শক্তির মধ্যে প্রবেশ করবে, যেখানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও ফ্রান্সের পর স্থান দখল করবে পিয়ংইয়ং। সামগ্রিকভাবে দেখা যায় হাওসেং-20 শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি উত্তর কোরিয়ার প্রযুক্তিগত আত্মবিশ্বাস, ভূ রাজনৈতিক উচ্চাভিলাষ এবং কৌশলগত সাহসের প্রতীক। এটি প্রমাণ করেছে বৈশ্বিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা প্রযুক্তিগতভাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়েছে। বিশ্ব এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে পিয়ংইয়ং আর রগ স্টেট নয়, বরং পরিপূর্ণ এক পারমাণবিক শক্তি, যার হাতে সলিড ফুয়েল চালিত হাওসেং-20 মতো ভয়ঙ্কর সমরাস্ত্র রয়েছে। এই বাস্তবতা এখন আন্তর্জাতিক কূটনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে, কারণ উত্তর কোরিয়া আর শুধু হুমকি নয়, সে এখন সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। মিশরের শার্ম আল শেখে এই অঞ্চলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফা শান্তি পরিকল্পনার উপর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এই কথা বলেন। বাদশাহ আব্দুল্লাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বাদশাহ আব্দুল্লাহ বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে। তার মতে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান। বাদশাহ আব্দুল্লাহ বলেন, আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব, কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে। নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন, তিনি তার কথায় বিশ্বাস করেন না, তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরায়েলি আছেন যাদের সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন। হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে বাদশাহ বলেন, কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে, যারা মনে করে এই চুক্তি সবাই মেনে চলবে। তারা খুবই আশাবাদী। কিন্তু বাদশাহ সতর্ক করে দিয়ে বলেছেন যে ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদশাহ আব্দুল্লাহ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনায় আমরা বুঝেছি তিনি জানেন যে এটি কেবল গাজা নয়, এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয়। তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়ে আছেন। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না।
জর্ডানের অনেকের বিরোধিতা সত্ত্বেও 1994 সাল থেকে ইসরায়েলের সঙ্গে একটি শান্তি চুক্তি রয়েছে। দেশটির জনসংখ্যার 50%-এরও বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুতেও দেশ দুটি সহযোগিতা করে। বর্তমান রাজার প্রয়াত পিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এই শান্তি চুক্তিতে সম্মত হন। পরের বছর এক ইহুদি চরমপন্থী রবিনকে হত্যা করে। নিজের জীবদ্দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ একটি চূড়ান্ত শান্তি চুক্তি দেখতে পাবেন এটি বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাব দেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেন, আমাকে করতেই হবে, কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলের শেষ হবে। আমার মনে আছে আমার বাবা তার জীবনের শেষের দিকে বলতেন, আমি আমার সন্তানদের এবং তাদের সন্তানদের জন্য শান্তি চাই। আমার 2 নাতি নাতনি আছে, তারা সেই শান্তির যোগ্য। তাদের জন্য কতই না খারাপ হবে যদি তারা বড় হয়ে একই কথা বলে যা আমার বাবা বহু বছর আগে বলেছিলেন। তিনি বলেন, আমি মনে করি শান্তিই একমাত্র বিকল্প, কারণ যদি তা না ঘটে তাহলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, বারবার এতে জড়িয়ে পড়ে। 80 বছর হয়ে গেছে। আমার মনে হয় আমাদের সকলের এখন বলার সময় এসেছে, যথেষ্ট হয়েছে, আর না। Nominated President Donald Trump for Nobel Peace Prize. বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প ঠিকই আরও একবার হাত বাড়িয়েছিলেন মোদির দিকে, কিন্তু মোদি সেটা ধরেননি। আর সেই সুযোগে কেবল হাতের কবজি নয়, ট্রাম্পের মনটাকেও জয় করে নিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। আর ছিটকে গেল ভারত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মিশরের আন্তর্জাতিক সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদি সেই দাওয়াত কবুল করেননি। এই ঘটনায় কিছুটা হলেও ভারতের উপর ফের বিরক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন কূটনীতিকরা। অন্যদিকে শেহবাজ শরীফের কূটনৈতিক চালে কাবু হয়েছেন ট্রাম্প, যা প্রত্যক্ষ করেছেন উপস্থিত বিশ্ব নেতারা। পাকিস্তানের কাছে কোথায় হারল ভারত, এটা নিয়েও বিশ্ব মিডিয়ায় এসেছে একাধিক প্রতিবেদন। মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এক অভিনব কূটনৈতিক নাটকের জন্ম দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গাজায় যুদ্ধবিরতি, পুনর্গঠন ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বের অন্তত 20টি দেশের সরকার প্রধান, যাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশর, ফ্রান্স ও তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু গাজার সংকট নিয়ে আলোচনা শুরুর আগেই সম্মেলনের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ হঠাৎ বদলে যায়। শেহবাজ শরীফের বক্তব্য যেন কূটনীতি নয়, প্রশংসার এক অভিনয় মঞ্চে পরিণত হয়। শেহবাজ শরীফ তার বক্তব্যে গাজার মানবিক বিপর্যয় বা শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিয়ে তেমন কিছু বলেননি, বরং পুরো মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করতে। ট্রাম্পকে তিনি আখ্যা দেন শান্তির দূত হিসেবে, স্মরণ করিয়ে দেন তার নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের কথা এবং ভারতের সঙ্গে সংঘাত প্রশমনের জন্য কৃতজ্ঞতা জানান। শেহবাজের এই কথাগুলো শোনার সময় সম্মেলন কক্ষের পরিবেশ ছিল অদ্ভুত নীরব। অনেক নেতা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে, কেউ করতালিতে যোগ দেননি, তবে সবাই তাকিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের মুখে ফুটে ওঠে আত্মতৃপ্তির হাসি। মাঝে মাঝে তিনি মাথা নেড়ে সম্মতি জানান, যেন এই প্রশংসা তার কাছে প্রত্যাশিতই ছিল। I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions to first stop war between India and Pakistan. আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেহবাজ শরীফের এই পদক্ষেপকে প্রচলিত কূটনীতির পরিপন্থী বলা হলেও এর পেছনে ছিল স্পষ্ট রাজনৈতিক কৌশল। কারণ ট্রাম্পের মতো আত্মকেন্দ্রিক নেতার ক্ষেত্রে প্রশংসা হয়ে ওঠে এক ধরনের কূটনৈতিক মুদ্রা, যা দিয়ে কেনা যায় মনোযোগ, সদিচ্ছা ও ভবিষ্যৎ সম্পর্কের সুযোগ। মনোবিজ্ঞানীরা একে বলেন এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে প্রশংসা বাস্তবতার চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। বাস্তবতা তুলে ধরলে যে ফল পাওয়া যায় না, প্রশংসা করে তা অর্জন করা যায় আরো সহজে। শেহবাজ ঠিক সেটাই করেছেন। তিনি গাজার বাস্তবতা নয়, ট্রাম্পের অহংবোধকে সন্তুষ্ট করেছেন। সম্মেলনের মূল আলোচ্য ছিল গাজার যুদ্ধবিরতি ও পুনর্গঠন, কিন্তু শেহবাজ শরীফের ভাষণে তার ছায়াও পড়েনি। তিনি হয়তো জানতেন ট্রাম্পের প্রশংসা করেই পাওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, আর তা হলো বিশ্ব মোড়লের মনোযোগ। এই মনোযোগই হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক পুঁজি, যা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করা যায়। বর্তমান গণমাধ্যম নির্ভর রাজনীতিতে নেতাদের লক্ষ্য এখন আর কূটনৈতিক ফল নয়, বরং প্রচারণার প্রভাব সৃষ্টি করা। শেহবাজের প্রশংসাসূচক ভাষণ হয়তো গাজার শান্তি আনতে পারবে না, কিন্তু ট্রাম্পের হাসি, তার প্রতিক্রিয়া ও সম্মেলন কক্ষের সেই মুহূর্ত, এসবই সংবাদ মাধ্যমের জন্য হয়ে উঠেছে খবরের উপাদান। ঘটনাটি প্রমাণ করেছে আধুনিক বিশ্ব রাজনীতিতে যুক্তি, নীতি বা কৌশলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দৃশ্যমান প্রভাব। শেহবাজ শরীফের বক্তব্য হয়তো কূটনীতির ইতিহাসে এক উদ্ভট অধ্যায় হিসেবেই থাকবে, কিন্তু বাস্তবে তিনি যা চেয়েছিলেন সেটিই অর্জন করেছেন।
শেষ পর্যন্ত শারমাল শেখের মঞ্চে দুটি দৃশ্যই সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকবে। একদিকে নীরব ও হতবাক বিশ্ব নেতারা, আর অন্যদিকে প্রশংসায় উজ্জ্বল মুখে হাসতে থাকা ডোনাল্ড ট্রাম্প। হয়তো এখানেই লুকিয়ে আছে আজকের রাজনীতির এক নির্মম সত্য। মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা জেনজি তরুণ প্রজন্মের বিক্ষোভের পর সেনা ইউনিট ক্যাপসাট প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দেয়। গত 14 অক্টোবর রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন মাদাগাস্কারের সংসদ সদস্যরা। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি ঘোষণায় জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন রাজোয়েলিনা। রাজোয়েলিনা বলেন, জাতির মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিরোধীরা এই সিদ্ধান্তকে অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। রাজোয়েলিনার ঘোষণার কিছুক্ষণ পরই সেনাবাহিনীর অভিজাত ইউনিট ক্যাপসাটের কমান্ডার কর্নেল মাইকেল র্যান্ডিয়া নিরিনা জাতীয় রেডিওতে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এবং সংসদের নিম্নকক্ষ ছাড়া সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে। সেনাবাহিনী নেতৃত্বাধীন একটি কমিটি 2 বছরের জন্য দেশ পরিচালনা করবে এবং এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজন করা হবে। আইনতভাবে রাজোয়েলিনা এখনো প্রেসিডেন্ট পদে রয়েছেন, তবে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের ফলে তার সাংবিধানিক অবস্থান এখন প্রশ্নবিদ্ধ। 14 অক্টোবর বিকেলে সংসদে তার অভিশংসনের পক্ষে ভোটের পর দেশটি সাংবিধানিক অচলাবস্থায় পড়ে। 2009 সালে নিজেও এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা রাজোয়েলিনা এবার সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই দাঁড়ালেন, যারা এক সময় তাকে সমর্থন দিয়েছিল। রাজোয়েলিনা এক বিবৃতিতে সেনাবাহিনীর এই পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, আমি জীবন বাঁচাতে দেশ ছেড়েছি। তবে একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রাজোয়েলিনা 12 অক্টোবরেই ফরাসি সামরিক বিমানে করে দেশ ত্যাগ করেছেন। বিক্ষোভের সূচনা হয় 25 সেপ্টেম্বর, যখন রাজধানী আন্তানানারিভোর রাস্তায় জেনজিরা রাজোয়েলিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। প্রথমে তারা দীর্ঘদিনের পানি ও বিদ্যুৎ সংকটের জন্য প্রতিবাদ করে, তবে দ্রুতই এই বিক্ষোভ দুর্নীতি, দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে রূপ নেয়। বিক্ষোভকারীরা রাজোয়েলিনার 15 বছরের শাসনের অবসান দাবি করে একটি মুক্ত ও ন্যায্য সমাজ গঠনের আহ্বান জানায়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল সরকার ও সিনেট ভেঙে দেওয়া, দুর্নীতিতে জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং নতুন নির্বাচন আয়োজন করা। প্রথমে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও রাজোয়েলিনার এই উদ্যোগে কোনো ফল হয়নি। পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় যখন 11 সেপ্টেম্বর দেশের বিশেষ সেনা ইউনিট ক্যাপসাট বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায় এবং তাদের ওপর গুলি চালানোর নির্দেশ মানতে অস্বীকার জানায়। বিশেষজ্ঞদের মতে দেশটির এই ক্ষোভ সাম্প্রতিক সময়ে নেপাল ও মরক্কো সহ আরও কয়েকটি দেশে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেখা দেওয়া আন্দোলনের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। 51 বছর বয়সী রাজোয়েলিনা 2009 সালে সামরিক সমর্থিত অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে প্রথম ক্ষমতায় আসেন। তিনি 2019 সালে নির্বাচিত হন ও 2023 সালের বিতর্কিত নির্বাচনে পুনর্নির্বাচিত হন। বিশ্লেষকরা বলছেন, তার সরকারের বিরুদ্ধে দমন পীড়ন, অধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। মাদাগাস্কারের রাজনীতিতে সামরিক সমর্থিত অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিতিশীলতার দীর্ঘ ইতিহাস রয়েছে। 2009 সালের অভ্যুত্থানে প্রায় 130 জন মারা গিয়েছিল। এই কারণে বিশ্লেষকরা বলছেন, ক্যাপসাট নেতারা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এড়াতে সরাসরি অভ্যুত্থানের ঘোষণা এড়িয়ে চলছেন এবং অভিশংসনের মাধ্যমে ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন। ক্ষমতার ভারসাম্য বর্তমানে রাজোয়েলিনার পক্ষে নেই। মাদাগাস্কারের অর্থনীতি বহু বছর ধরে টালমাটাল। প্রায় 3 কোটি জনসংখ্যার এই দেশে 3/4 মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। জনসংখ্যার গড় বয়স 20 বছরেরও কম, অর্থাৎ তরুণদের দেশ এটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর থেকে মাদাগাস্কারের মাথাপিছু জিডিপি 45% হ্রাস পেয়েছে। পানি ও বিদ্যুৎ সংকটের সঙ্গে যুক্ত হয়ে এই অর্থনৈতিক পতন তরুণ প্রজন্মের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত এই রাজনৈতিক বিস্ফোরণের জন্ম দিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।